ইউনূস সাহেব সম্ভবত এক ধরনের আপোষ মীমাংসায় যেতে চাইছেন, একদিকে জামাতের সঙ্গে আরেকদিকে বিএনপির সঙ্গে। শর্তটা থাকবে এই যে তাকে ওইভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না, যেই জিতুক না কেন তাকে যেন রাষ্ট্রপতি পদটা দেয়া হয়। তো এইটা একটা দিক, যে আমি সুযোগ নেব, ঠিক আছে তোমরা যেত, তোমরা ক্ষমতায় আসো। আর রাষ্ট্রপতি পদের একটা ব্যাপার আছে, যে এই যে তথাকথিত জুলাই সনদ কিংবা সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। তো সেই প্রসঙ্গে যদি যাই, তাহলে দেখা যাবে রাষ্ট্রপতি পদে যাওয়াটা ইউনূস সাহেবের একটা লক্ষ্য হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে এই যে এই জুলাই সনদ নিয়ে যদি ধরেন হ্যাঁ ভোট জিতে গেল, ধরেন কেন, এটা দেখাই যাচ্ছে পরিষ্কার সরকারের তরফ থেকে সমানে প্রচারণা চলছে। তো কাজেই জুলাই সনদ জিতে যাওয়ার পরে এই যে সংসদ, জাতীয় সংসদ কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পরিণত হবে। এর কারণ হচ্ছে গণপরিষদে, এর কারণ হচ্ছে যে এই সংসদকেই অনুমোদন দিতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে কিনা, সেটি সংবিধানের অংশ হবে কিনা। হ্যাঁ না ভোট তো একটা দিক, কিন্তু সংসদ কর্তৃক এটা অনুমোদিত হতে হবে। এখন এই অনুমোদনের সময় দেওয়া হয়েছে সর্বোচ্চ 180 দিন, 6 মাস। তো এই আরো 6 মাস কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ ক্ষমতায় থেকে যাচ্ছেন। কাজেই নির্বাচন মানেই 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন মানেই কিন্তু এই নয় যে নতুন সরকার গঠিত হচ্ছে। কাজেই সেখানে নানান রকমের জটিলতা বিরাজ করছে, সেটি আমাদের দেখার বিষয়। জি, মঞ্জুর আলম পান্না, আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে কি দেখতে পাচ্ছেন আপনারা? অন্ধকার। এটা ভালো বলেছেন, ঘন কালো অন্ধকার। এখন অন্ধকার যদি বর্ণনা দিতে বলেন, অন্ধকার তো অন্ধকারই না, সকাল যত নিকট হয়, মানে রাত যত গভীর হয় সকাল তত নিকট হয়, তাই না? সেটা তো সান্ত্বনামূলক একটা বক্তব্যের মধ্যেও পড়ে যে অনেক সময়। হ্যাঁ, তো এটা যদি চরম বাস্তবতা, রাত যত গভীর হয় আলো তত কাছে আসে, ভোরের আলো তত কাছে আসে। আবার কারো কারো জি, কিংবা মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হ্যাঁ, এই কথাগুলো না অনেক সময় আত্মসান্ত্বনামূলক মনে হয় আর কি। হ্যাঁ, আর এর মধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়। ওই ভোরের আলো যেমন যেমন এই যে আপনি সাদ্দামের কথা ধরুন, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, তো সে তো মুক্তি পেয়েছে, ভোরের আলো তার কাছে এসেছে, ছুঁয়ে দিয়েছে। এখন এই ভোরের আলো তাকে ছুঁয়ে দেওয়ার আগে কি হয়েছে, তার তো সব শেষ, তার সব শেষ। এই মুক্তি তো অনর্থক ব্যাপার, অবশ্যই অনর্থক। তাহলে ওই যে বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এই আধার কেটে যাবে, ভোরের আলো আসবে, তার আগে তো আমার তো সবকিছু ঝড় ঝঞ্ঝায় উড়ে যাচ্ছে, আমার কি থাকছে সেই। এবং সুলতান যে বললেন যে কি দেখছি, আমি এক শব্দ বলেছি অন্ধকার। সেটি নির্বাচন হলেও অন্ধকার, না হলেও অন্ধকার। এই অন্ধকারকে কাটানোর জন্য যাদের দায়িত্বশীল ভূমিকা থাকার কথা ছিল এই মুহূর্তে, তারা সেই দায়িত্বটা পালন করতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে বারবার বিএনপি পা দিচ্ছে। শুনুন, এটি চরম বাস্তবতা। এই মুহূর্তে বিএনপির সরকার গঠনটা খুব জরুরি ছিল। আওয়ামী লীগের তো এই মুহূর্তে আসার কোনো স্কোপ নেই। আপনি যতই আবেগী হয়ে কথা বলেন, আমি যতই মায়া কান্না দিয়ে বলি, এটা সম্ভব নয়, এটা বাস্তবতা। আওয়ামী লীগ হয়তো রাজনীতি ফিরে আসার, কাম ব্যাক করার সুযোগ আছে, কিন্তু ক্ষমতা যাওয়ার সুযোগ নেই, যেটি বিএনপির আছে। আমি আরো 1 বছর আগে থেকে বলে আসছি, বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে, বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে। আমার কাছে এখনো মনে হচ্ছে বিএনপি ফাঁদে পা দিচ্ছে, এবং বিএনপি ফাঁদে পা দেওয়াটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর। শেখ হাসিনা নিজেও তো যেখানে বলছেন যে বিএনপির কাছে তিনি প্রত্যাশা করেন যে তারা ক্ষমতা মানে সরকার গঠন করবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, একটা সুস্থির রাজনীতিকে বাংলাদেশ যাবে। এবং বিএনপি একই কথা বলছে যে আওয়ামী লীগ থাকলেও একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল ইসলাম বিষয়টি বলেছেন, যদিও তার কথার সঙ্গে মানে সম্পূর্ণভাবে একমত পোষণ করা যায় না, যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে তো এইভাবে নির্বাচনগুলো হতো না। যাই হোক, সেটি অন্য বিতর্ক। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বিএনপির খুব প্রয়োজন, মানে বিএনপিকে খুব প্রয়োজন এই দেশের জন্য। কিন্তু আমার মনে হচ্ছে তাদের এমন একটা ধারণা যে একটা নির্বাচন হলে তারা সুসুর করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, তারা সরকার গঠন করবে,
সরকার প্রধান হবে তারেক রহমান, প্রেসিডেন্ট হবে তাদের অন্য মধ্য থেকে অন্য কেউ। আমি বিষয়গুলো এত সহজে দেখতে পারছি না। এর মধ্যে নানান ধরনের ডিজাইন আছে, নানান ধরনের খেলা আছে, পরাশক্তিগুলোর ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে বাংলাদেশ। এবং আমি আমি আসলে আমি একটা পক্ষের উপরে এই মুহূর্তে একটু নির্ভর করতে চাই। বলতে পারেন অনেকে আমাকে সেই বাহিনীর দালাল বা হ্যান-ত্যান ইত্যাদি। তার আগে আমি একটু বলে দিই, পৃথিবীতে যত ধরনের গভর্নমেন্ট আসছে, সব ধরনের গভর্নমেন্টের মধ্যে সামরিক সরকার হচ্ছে সবচেয়ে বাজে সরকার। সবচেয়ে বাজে সরকার। একটা নিকৃষ্টতম ডিক্টেটরশিপও সামরিক সরকারের চেয়ে ভালো হয়। তারপরও আমি সেই সরকারের কথা বলছি না নিঃসন্দেহে। আমি তাকিয়ে আছি সেনাবাহিনীর দিকে। দেশটা যেদিকে যাচ্ছে নিশ্চয়ই তাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন আছে। কেন আমি তাদের উপর আস্থা রাখতে চাই? একটা দেশের সেনাবাহিনী যদি অথর্ব হয়ে পড়ে, কোন ধরনের কোন কার্যক্ষমতা না থাকে, পুতুল হয়ে বসে থাকে, তখন আর সেই রাষ্ট্রের আর কিছু মানে আর কোন আশা ভরসা থাকে না। অতএব আমি সেই জায়গা থেকে আমি এখনো সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। যেই সেনাবাহিনীর আশঙ্কাগুলো আমরা করছি সেরকম কোনো কিছু পরিকল্পনা দেখতে পাচ্ছেন কি? তাদের তরফে তেমন কোনো তৎপরতা, তেমন কোনো মুভ কিংবা ধরেন না, না এরকম মানে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। তবে আমার এখনো তাদের প্রতি বিশ্বাস আছে। যে আশঙ্কাগুলো আমরা করছি, সেই আশঙ্কাগুলো ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তারা কোনো ব্যবস্থা নিবে। অন্তত এই যেমন করিডোরটা থামিয়েছে না? করিডোরটা তো থামিয়েছে। করিডোর দেওয়া হয়নি মিয়ানমারকে, মানে মিয়ানমারের উদ্দেশ্যে। আ পোর্ট যেগুলো দেওয়ার কথা ছিল দিতে পারেনি। সেন্ট মার্টিন নিয়ে নানান ধরনের আলোচনা পারেনি। হ্যাঁ? নির্বাচনটা অন্তত সেনা প্রধানের যে প্রত্যাশা ছিল ১৮ মাস তার মধ্যে হচ্ছে। এইগুলো সব দৃশ্যমান, এগুলো দিয়ে আমরা আমাদের সান্ত্বনা দিতে পারি এবং সেই সান্ত্বনাটা নিয়ে আমি থাকতে চাই। তখন জি, একেবারে সবার উপর থেকে যখন সব ধরনের আশা ভরসা উঠে যাবে, তখন তো আর সামনে এগোনো যায় না। তখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। তো আহমেদের আমি ভরসা রাখতে চান? আমি চাই, আমি আস্থা রাখতে চাই। আমি আস্থা রাখতে চাই। তখন জি, শুনে আপনি আশা না থাকলে তো বাঁচতে পারবেন না। এটা চরম বাস্তবতা। রাইট। তো আনিস আহমেদ আপনিও কি তাদের উপর ভরসা রাখতে চান? সেনার দিকে তাকিয়ে আছেন? প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনীর প্রতি আমাদের সকলেরই একটা ভরসা রাখার কথা, এই কারণে যে তারাই দেশ রক্ষা করে এবং তারা বিভিন্ন বিপদের সময় এগিয়ে এসছে। যদিও আমি পান্নার সঙ্গে একমত যে আমরা কেউই সেনা শাসক চাই না, কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে সেনা শাসনের সাময়িক সময়ের জন্যেও, সাময়িক কালের জন্যেও সেটার প্রয়োজন আছে এবং তারপর তারা একটা নিরপেক্ষ নির্বাচনের না, আয়োজন করতে পারে, সেটা একটা প্রয়োজন আছে। কিন্তু পাশাপাশি এ কথাও শোনা যায় যে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু প্রথমত বিভাজন রয়েছে, দ্বিতীয়ত কোনো দলের লোক ঢুকে গেছে। এমনকি সেনা প্রধান সম্পর্কেও অত্যন্ত আ বড় রকমের আপত্তির কথা আমরা শুনে আসছি। তার দীর্ঘ নীরবতাকে অনেকে ব্লেম করছেন। তো এই জিনিসটাও পরিষ্কার হওয়া প্রয়োজন যে সেনাবাহিনী কতটা শক্ত অবস্থান নেবে। এখন পর্যন্ত তারা বলছেন যে তারা খুব শক্তভাবে দেখবেন যে যাতে সুষ্ঠু নির্বাচন অর্থাৎ ১২ই ফেব্রুয়ারির নির্বাচন হয়। যে নির্বাচন সম্পর্কে আমরা সংশয় প্রকাশ করেছি। মনজুরুল আলম পান্নাও বলেছেন যে আমরা অন্ধকারে রয়েছি। সেই নির্বাচন সম্পর্কেও কিন্তু সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করে বলেছে যে আমরা থাকব। এখন সেনাবাহিনীর কৌশলটা কি হবে সেটা দেখার ব্যাপার। কারণ সেনাবাহিনী সব কথা পরিষ্কারভাবে বলে না। তারপর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে নিম্নপদস্থদের একটা মতভেদের কথাও আমরা একসময় শুনেছি, যে কারণে সেনাপ্রধান খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি যতটা তার আগেও এগিয়ে যাওয়া কথা ছিল। এই যে সেনাবাহিনী জাতির জনকের নাম উচ্চারণ করতে পারছে না, রাষ্ট্রপতির ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কতখানি আস্থা রাখতে পারি সেটাও একটা চিন্তার বিষয়। তবে আমি মনজুরুল আলম পান্নার সঙ্গে একমত যে এই সময়ে বোধহয় বিএনপির ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কারণ রাজনৈতিকভাবে যদি চিন্তা করি তাহলে মানে আমরা সমর্থন করি কিংবা নাই করি,
কিন্তু রাজনৈতিক ভাবে চিন্তা করলে বিএনপির প্রয়োজন আছে। এখন বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে, নাকি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা লড়াই করছে? বিএনপির সঙ্গে জামাতের এই বিরোধিতা সম্পূর্ণ কি আদর্শিক ভূমিকা বিরোধিতা, নাকি এটি নৈর্বাচনিক বিরোধিতা? কারণ আমরা এটা জানি যে জামাত এবং বিএনপি সম্পূর্ণভাবে আঁতাত করেছে একাধিকবার, এবং যে জন্য তারেক রহমান বলেছেন দুদিন আগে যে তারা আমাদের দুর্নীতিগ্রস্ত বলে, তাদেরও তো দুজন মন্ত্রী আমাদের এই মন্ত্রিসভায় ছিল, তো তারা কেন আমাদের দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগ করে বেরিয়ে আসেনি? আসলে আমরা একটা জটিল সময় পার করছি, কিন্তু দেখা যাক যে বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, নাকি সেনাবাহিনী এই দায়িত্বটা গ্রহণ করে দেশকে সংকট মুক্ত করে। আনিস ভাই একটু কথা আমি একটু কারেকশন করে দিই, হয়তো স্লিপ অফ টাং হতে পারে আনিস ভাইয়ের ক্ষেত্রে। আমি কিন্তু সামরিক শাসনের কথা বলিনি, আমি বলেছি সেনাবাহিনীর ভূমিকার কথা। যেই নির্বাচন যদি হয়ও, তাতে যে ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের কথা আমরা জানছি, যেমন ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বেরোলো, হ্যাঁ, ওইখান থেকে তো আমাদের আশঙ্কাগুলো আরো বাড়ছে। অথবা নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। আমি বলতে চাচ্ছি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনী তার সর্বোচ্চ দায়িত্বটা পালন করবে। এবং সেনাপ্রধান তো বলেছিলেন সেই 5 আগস্ট দুপুর বেলায় পুরো জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন। সেই আস্থাটা আমি এখনো রাখতে চাই 18 মাস পর এসে। আমি সেটাই মিন করতে চেয়েছি, নট সামরিক শাসন। যে কোনো লাইনচ্যুত অবস্থা থেকে যেন ট্রেনটা লাইনে আনতে পারে সেনাবাহিনী, আমি সেটাই কথা বলেছি। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে আপনি আবার এটাও বলেছেন যে বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে। না, আমি সেটাই বলেছি, এই ফাঁদে পড়ার জায়গা নানান ধরনের ইনফরমেশন আছে সেনাবাহিনীর কাছে, নিঃসন্দেহে। তারা যেন প্রপার দায়িত্বটা পালন করে, ফাঁদে যেন বিএনপি না পড়ে, ফাঁদে যেন বাংলাদেশ না পড়ে, আমি সেটাই বলতে চেয়েছি।